রাতের ট্রেনে চলেছি ভ্রমণে, একলাই। পছন্দ সহ 60 লেয়ার বাড়তে আরাম করে শুয়ে পড়েছি। খোলা জানালায় হু হু হাওয়া, কাস্তের মতো মাখন রাঙা চাঁদটা পাল্লা দিয়ে ছুটে চলেছে সমান গতিতে। কখনো কখনো গাছপালার আড়ালে আর মাথার ওপর দিয়ে হাপিস হয়ে যাচ্ছে। অন্ধকার মাঠের মধ্যে অপ্রাকৃতিক সব ছায়া দেখছিলাম বিভোর হয়ে। সিপলার ক্লাসের অন্যরা সবাই ঘুমে অচৈতন্য। আপার বার থেকে একজন বয়স্ক মানুষ নেমে এলেন, হাতে পুরনো আমলের স্টিলের এভারেটি টর্চ। চলে যাচ্ছেন বাথরুমের দিকে। আশ্চর্য ব্যাপার, ইনি কখন এলেন, কখনই বা আপারে উঠলেন খেয়ালই করিনি। হবে হয়তো নিজের ভাবনায় বিভোর ছিলাম তাই। চমকে উঠলাম এক শিশুর চিৎকারে, ভয় পেয়ে কেঁদে ওঠার মতো। ওর মা চাবড়াতে চাবড়াতে বলে, কিছু না মানা, কিছু না, স্বপ্ন দেখছিলি, এই তো আমি আছি সোনা, ঘুমো ঘুমো। বাচ্চাটা চুপ করে গেল। একটু বাদে আবার কোকিয়ে ওঠে। দেখি টর্চের আলোর বৃত্তটা মাঝে বরাবর এদিকে এগিয়ে আসছে। ভদ্রলোক ওপরে উঠতে গিয়ে কি মনে করে নিচু হয়ে আমায় ফিসফিস করে বললেন, কি ঘুম আসছে না বুঝি? অন্ধকারে শোভা দেখছেন তো? ভালো ভালো, আমারও ঘুম আসছে না ভাই, একটু বসি। পা সরিয়ে ওকে বসার জায়গা করে বলি, বসুন, পা তুলে আরাম করে বসুন। ভদ্রলোক বাবু হয়ে পেছনে হেলান দিয়ে আরাম করে বসে মুখোমুখি। ঠিক তখনই একটা টানেলে ট্রেনটা ঢুকে পড়ল গুম গুম শব্দে। কোথায়? অরণ্য ভ্রমণে। একলাই? বা বা বা, ভালো ভালো, খুব ভালো। খুব ঘুরে বেড়ান বুঝি? এই একা ঘোরার মতো আনন্দ আর কিছুতে হয় না। আমি বলি, আপনিও কি একলা বনভ্রমণে? বনে জঙ্গলেই তো সারাটা লাইফ কেটে গেল। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়েছি বছর 7-8 হবে। উৎসাহে আমার চোখ চকচক করে ওঠে। আমার আক্ষেপ না পেশার নানা বন্ধু বান্ধবদের মধ্যে একজনও বন দপ্তরে বন্ধু জোটেনি আমার কপালে। তেমন কেউ থাকলে অজানা অচেনা বনে বাঁধারে ঘুরে বেড়ানো যেত, বিশেষত যেসব অরণ্য সাধারণের নাগালের বাইরে। নড়ে চড়ে কোলে বালিশ নিয়ে স্বচ্ছ হয়ে বলি, চাকরি জীবনে তেমন কিছু রোমহর্ষক অভিজ্ঞতা থাকলে বলুন না। বললে বিশ্বাস করবে কিনা জানি না, তবু বলি, হ্যাঁ হ্যাঁ, মন খুলে বলুন। ভদ্রলোক উদাস নজরে জানালার বাইরে তাকিয়ে থাকেন। একটা নিঝুম শুনশান স্টেশন পার হয়ে যাচ্ছে। কয়েকটা টিমটিমে বাতির আলো ওর মুখের উপর দিয়ে পিছলে যায়। দেখি টিকালো নাক, কর্মঠ মুখমণ্ডলে সাদা খোঁচা খোঁচা দাড়ি, পুরু ঠোঁট, শক্ত চোয়াল, চোখ দুটো উঁচু হয়ে বেরিয়ে বাইরে আসছে। অসম্ভব চকচকে দৃষ্টি। গম্ভীর স্বরে বলতে থাকেন, ডিপার্টমেন্টে ডাকাবুকো বলে আমার সুনাম ছিল। চোর ডাকাত জানোয়ার অফিসার কাউকেই রেয়াত করতাম না। ফিল্ড ওয়ার্ক আমায় বেশি টানত। কর্মসূত্রে অনেক অরণ্যে ঘুরেছি, বহু বাংলোতে রাত কাটিয়েছি, কিন্তু একটা বাংলোর অভিজ্ঞতা আমার সাহসে ফাটল ধরিয়ে দিয়েছে। নামটা আমি বলবো না। আজ সেখানে পাকা রাস্তা হয়েছে, টুরিস্টদের বিলাসবহুল নতুন বাংলো হয়েছে। জানি না আর সেই ব্রিটিশ আমলের কাঠের পোড়া বাংলোটা টিকে আছে কিনা। তখন আমার বয়স 32-33 হবে। সার্ভের কাজে প্রায় 20 কিমি হেঁটে সেই বাংলোতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। বেয়ারা আর আদিবাসী চৌকিদার দুজনে মিলে কাঠের আঁচে ঝপাঝপ খাবার বানিয়ে ফেললো। আমার সঙ্গী বিশু উসকুস করে। ওর চঞ্চলতা দেখে বুঝতে অসুবিধা হয় না হারিয়ার নেশা চড়ার দিয়েছে। চৌকিদার মংলুকে বলি ওর জন্য কিছু একটা ব্যবস্থা করতে। মংলুদের গ্রাম প্রায় 5 কিমি দূরে, সেখানে পাওয়া যাবে, কিন্তু এই রাতে গিয়ে আবার ফেরা অসম্ভব। তাই ওদের দুজনকেই চলে যেতে বলি গ্রামে। আমি একাই বেশ এনজয় করব রাতটা। মংলু অদ্ভুত নজরে আমায় দেখে বারবার যেন কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। দুহাত কচলে কাচুমাচু হয়ে যা বলে তাতে বুঝি ও আমায় বাইরে বেরোতে বারণ করছে, আর রাতে যেন কোনো কারণে আর দরজা না খুলি। ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আরো কাঠকুটো রেখে যায়। পাতকুয়ো থেকে পর্যাপ্ত জল তুলে রাখে চান ঘরে। জলের জগও ভর্তি করে দেয় কাঁচের গ্লাস সহ, যাতে রাত্রে আর কোনো কারণে আমায় বাইরে যেতে না হয়। যাওয়ার আগে বলে, বাবু দৌড়টা এঁটে দিন। গ্রামের মানুষদের ভূত প্রেতে বিশ্বাস, কুসংস্কার,
ওকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। যেতে গিয়েও মঙ্গলু বলে যায়, আমার কথাটা রাখবেন, দৌড় না দিয়ে শোবেন নিকো। বলে হারিকেনটা সেন্টার টেবিলে রেখে ওরা চলে গেল। আমি অফিসের কাজ নিয়ে বসে পড়ি। এক মনে কাজ করতে করতে ঘন্টা দেড়েক পার হয়ে যায়। যত রাত বাড়ে অরণ্য ততই জীবন্ত হয়ে উঠতে থাকে। নানান শব্দ ভেসে আসতে থাকে। এসব আমি খুব উপভোগ করি। নতুন নতুন শব্দের কারণ বোঝার চেষ্টা করি। বনের সাথে এ আমার এক খেলা, নেশার মতন। কানে এলো দূরে একটা ঝর্ণার আওয়াজ, যেন পাথরের ওপর থেকে গড়িয়ে পড়ছে। ব্যাটা মঙ্গলু তো বলেনি এটার কথা, হয়তো হুড়োহুড়িতে ভুলে গেছে। অবশ্য আমিও শুধোইনি। গায়ের চাদরটা জড়িয়ে গাদা বন্দুকটা কাঁধে ঝুলিয়ে বারান্দায় দাঁড়ালাম। জ্যোৎস্নায় থই থই করছে বানভাসির মতন। কদিন আগেই পূর্ণিমা পার হয়েছে। কাজের চাপে আর চাঁদের হিসেব রাখা হয়ে ওঠেনি। কান খাড়া করে ঝর্ণা দিকটা বোঝার চেষ্টা করি। ডাইনে বাঁয়ে কাছে দূরে ছিল ছোট টিলা। একবার মনে হচ্ছে ডান দিকে টিলার ওপরে, পরক্ষণেই সামনের খাদের নিচে, ঠিক ঠাউর করতে পারছি না। যেখানেই হোক এই দুধ সাদা আলোতে খুঁজতে খুব একটা অসুবিধা হবে না। আর এমন আলোতে ঝরঝর ঝর্ণার রূপ, নিশি ডাকের রোমাঞ্চ রক্তের স্রোতে। কয়েক কদম এগিয়েছি কি এগোইনি, হঠাৎ এলোমেলো বাতাস বয়ে গেল গ্রীষ্মের দুপুরে ছোট্ট ঘূর্ণির মতন। ঝর্ণা চুপ হয়ে গেছে। সমস্ত নৈসর্গিক শব্দ থমকে গেল কোনো এক মন্ত্র বলে। শরীরের শিরশিরানি অনুভব করি। পা দুটো কাঁপছে কেন? আমি কি ভয় পেয়েছি? না, একটুও নয়। অনেক সময় হিংস্র সাপদ কাছাকাছি এলে এমনটা হয়, কিন্তু তখন একটা উৎকট গন্ধ পাওয়া যাচ্ছে। তেমন কোনো গন্ধ তো পাচ্ছি না। মনে পড়ল মঙ্গলুর বারবার সাবধান করে যাওয়ার কথা। সেটাই কি তবে মনের অবচেতন থেকে আমাকে প্রভাবিত করছে? লোকাল লোকেদের মান্য করে অনেক বিপদ এড়িয়ে যেতে পেরেছি বহুবার। এই অভিজ্ঞতা আমার ঘরের ভেতরে ফিরিয়ে নিয়ে গেল। সত্যি বলছি, আমি কিন্তু একটুও ভয় পাইনি। ঘরের দরজা বন্ধ করে যেতেই আবার সেই ঝর্ণার আওয়াজ। কয়েকটা শুকনো পাতা উড়ে এসে পড়ল ঘরের ভেতরে। দরজার খিল এঁটে হেরিকেনের আলো কমিয়ে চৌকিতে ওঠার সময় পায়ের নিচে একটা শুকনো পাতা মরমরিয়ে উঠল। হাতে তুলে দেখি তার একটা পিঠ লাল, অন্য দিকটা খয়েরি। কোন গাছের পাতা বুঝতে পারলাম না। পরে স্টাডি করা যাবে ভেবে দোমড়ানো পাতাটা পার্সোনাল ডায়েরির পাতার ভাঁজে ঢুকিয়ে রাখলাম। যত রাত গড়ায় জঙ্গলে তত ঠান্ডা বাড়ে, তাই কম্বলটা গায়ের ওপর ফেলে শুয়ে পড়লাম। সারাদিনে ক্লান্তি হুড়মুড় করে হাপটা বানের মতন আমার ভাসিয়ে নিয়ে চলল নিদ্রার অন্ধকারে। রাত তখন কত গভীর জানি না। টিনের চালে বৃষ্টির ধারাপাতে ঘুম আলতো হয়ে এসেছে। কোনো গুমোট ভাব। জানালা দরজা সব বন্ধ। ফায়ার ফ্লেশে আগুনটা নিভিয়ে নিলে ভালো হয় ভেবে দেখি। ফায়ার ফ্লেশের সামনে কার্পেটের মেঝেতে 3 জন বসে আছে, মুখোমুখি, গুটিসুটি হয়ে। আগুনের দিকে পিঠ দিয়ে একটি মেয়ে, ভিজে খোলা চুল ছড়ানো পিঠের ওপর, গায়ে বাটিকের পাতলা চাদর। তার সামনে মুখোমুখি 2টি ছেলে, 3 জনে সদ্য যৌবন প্রাপ্ত, প্রাণ প্রাচুর্যে ভরপুর। নিচু স্বরে ফিসফিস করে গল্প করছে ওরা। কান খাড়া করে কি বলছে শোনার চেষ্টা করি। ভেসে আসে টুকরো কথা, জুড়ে বুঝতে পারি অ্যাডভেঞ্চারে এসে পথ হারিয়ে আশ্রয় নিয়েছে। বৃষ্টি থেকে বাঁচতে না জানিয়ে ঢুকে পড়েছে হয়তো। আমার ঘুম ভাঙতে চাইনি বা পারিনি। যাতে আমার অসুবিধা না হয় তাই নিচু স্বরে কথা বলছে। কিন্তু কিন্তু ওরা এই ঘরে এলো কি করে? আমি তো ঠিকঠাক দরজা বন্ধ করেছিলাম। তবে কি জানলা টপকে? না, সাবধানী মঙ্গলু প্রত্যেকটা জানলা বন্ধ করেছে। তবে হয়তো কোনো একটা আলগা ছিল। কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো মঙ্গলু সব জানলা টেনে টেনে দেখেছিল। তবে হয়তো চান ঘরের বাইরের দিকে দরজাটা মঙ্গলু খেয়াল করেনি। থাক, ওরা ওদের মতন থাক। আর আমার তো কোনো ক্ষতি করছে না ওরা। এই তো বয়স আনন্দ করা। কোনো অসংযম বা অসভ্যতার আভাস নেই ওদের আচরণে। বেশ ভালো লাগে।
আমিও যেন ওদের বয়সী হয়ে মনে মনে সামিল হয়ে পড়ি এই নৈশ উপভোগে। কিন্তু একটি ছেলে বলে, তুই তো ঠান্ডায় কাঁপছিস তুলি, কম্বলটা এনে দি। তুলি, এই নামটা তীরের মতন ধেয়ে এলো আমার দিকে। তুলি বলে, যদি ঘুম ভেঙে যায়, থাক না। তুলি, 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 এই নামটা আমায় যেন নিয়ে চলল সেই পুরনো সময়ে। তখন সবে কলেজের ফাইনাল দিয়েছি, চাকরির পরীক্ষা দিয়ে বেরোচ্ছি যত্রতত্র, হাত খরচের জন্য টিউশন করছি। তারই একজন তুলি, ক্লাস 8-এর ছাত্রী, অঙ্ক করায়, ফুটফুটে লাবণ্যময়ী, বর্ণ কাঠ গোলাপের মতো নিষ্পাপ সরল মুখমণ্ডল, লম্বা পাতলা চেহারা, বেশ চুপচাপ, কিন্তু ভেতরে একটা চাপা তেজের আঁচ আছে। সেটা বুঝলাম যেদিন বলল, তুমি আমাকে ছাড়া আর কাউকে পড়াবে না, ব্যাস এই নিয়ে আর কোনো কথা হবে না। কয়েকদিন পর পুজো। তুলির মা ডেকে বলল, বাবা, তুলির দেখছি পড়াশোনায় বেশ মন এসেছে। প্রতি পুজোতে তো আমরা সবাই মিলে দেশে যাই, পারিবারিক পুজো বলে কথা, কিন্তু ও তো যেতেই চাইছে না, বলছে পড়ার ক্ষতি হবে। এই ছুটিতেও অঙ্কটা এগিয়ে নেবে। বুঝতেই তো পারছো, একলা মেয়েকে রেখে কি ভরসায় যাই বলো তো। অনেক বুঝিয়েছি, ওর ওই এক গো। তুমি একটু বুঝিয়ে বলবে? যদি না মানে তবে বলো, পুজোর কদিন তুমি পড়াতে পারবে না, তাহলে তো আর দেশে যাবার আপত্তি করবে না। আমি বুঝতে পারি ফুল ফুটতে শুরু করেছে, সেই গন্ধে মজার আগে সরে পড়াই ভালো। কারণ আগে আমার কেরিয়ার, আমার বাড়ির অবস্থা ভালো না, তাড়াতাড়ি একটা চাকরি আমায় পেতেই হবে। তাই ছেড়ে যাবার একটা ছুতো খুঁজছিলাম। একদিন সামান্য একটা কারণে রাগ করে বেরিয়ে এসেছিলাম, বলেছিলাম আর কোনো দিন মুখোমুখি হব না। সেদিন ও হয়তো আন্দাজ করেছিল যে সত্যি আজই সব শেষ। তাই নিজের চাপা তেজি স্বভাবের আবরণ ছিঁড়ে বলে উঠেছিল, আমার কথাটা একবার শুনে যাও, একটিবার শুনে যাও। আমার যে কিছু বলার ছিল, না শুনেই চলে যেও না। আমি জানতাম লতার বাঁধন ছেঁড়া এটাই সবচেয়ে ভালো সময়। মাস কয়েক বাদে আমার চাকরির কাঁচা খবর ছড়াবার পর ওর মা একদিন ডেকে বললেন, আমি তো মা, মেয়ের মনটা আগে আমিই দেখতে পাই। তোমার যদি আপত্তি না থাকে তো জেনো, আমাদের কোনো আপত্তি নেই, এবার তুমি যেমন বোঝো। তারও 2 মাস পর ও দাদার থেকে পেলাম তুলির একটা চিঠি, লাইন টানা বাংলা খাতার পাতা ছিঁড়ে লেখা, তুমি জানো মা ছেলেবেলাতেই দিদিদের বিয়ে দিয়ে দিয়েছে, তারা সুখী হয়েছে। সেই যুক্তিতে আমারও বিয়ের ব্যবস্থা করছি গ্রামের ছেলের সাথে। কিন্তু আমি কি ইচ্ছে তুমি জানো? মা আমার ওপর ভরসা রাখতে পারছে না। তুমি যদি মাকে কথা দাও, তবে হয়তো আমি পড়াশোনা চালিয়ে যেতে পারবো। আমি তোমার কথা শুনে চলবো। আমি তোমাকে খুব। আমি তখন অরণ্যের প্রেমে ভরপুর। বিয়ে করে জীবনের সবুজকে ধূসর হয়ে দিতে রাজি নই। আমি যে মুক্ত জীবন আমার পছন্দ, তার দোরগোড়া থেকে ফিরতেই চাই না। অ্যাপার্টমেন্ট লেটার হাতে এসে গেছে, দিন 15 পর ট্রেনিং শুরু হবে অরণ্যের পাঠশালায়। তুলির অনুরোধ শুকনো পাতার মতন মারিয়ে চুরমার করে চলে গেলাম সবুজ অরণ্যে। বছর দেড়েক পর বন্ধুদের চিঠিতে খবর এলো, তুলি বিয়ে করেছে আমাদেরই এক বন্ধুকে, বাবা মার অমতে প্রেম করে, ঠিকাদারি করে প্রচুর পয়সার মালিক সুবীর। যাক, ভালোই হয়েছে, ভেবেছি আপদ বিদেয় হলো তাহলে। তার বছর খানেক পর ঘূর্ণির মতন খবর পেলাম, দেনার দায়ে সর্বশান্ত সুবীর মান সম্মান বাঁচাতেই আত্মহত্যা করেছে তুলি। কারো কারো সন্দেহ তুলিকে খুন করা হয়েছে। সেই হারিয়ে যাওয়া তুলি আজ রাতে স্বপ্নের মধ্যে ভেসে এসেছে। এ মনে হয় আমার অবচেতনার প্রকাশ, কিন্তু স্বপ্ন কি এত জীবন্ত হতে পারে? এর পরের ঘটনা প্রবাহ যে পথে গড়িয়ে চলল, তাতে স্বপ্নকে আর স্বপ্ন বলে এড়ানো অসম্ভব। ওরা 3 জন রাত কাটাবার জন্যে এক খেলায় মেতে উঠল। খেলাটা হলো যে কথা কাউকে কোনোদিন বলা হয়নি তা নিয়ে। যখন তুলির টান এলো, আমি তখন উৎকর্ণ হয়ে শুনছি। ওর প্রতিটি শব্দ যা সেই দুরাগত ঝর্ণার প্রতিটি ফোঁটার মতন আমার ইন্দ্রিয়ে কেটে কেটে বসে যাচ্ছে।
তুলি প্রায় নিষ্প্রিয়, অথচ তেজোদ্দীপ্ত দৃঢ়তার প্রথম প্রেমের কথা বলে যাচ্ছে আবেগহীন স্পষ্টতায়, অশ্রুহীন বেদনার মতন গভীরতম ওর অনুভব, যার প্রতিটি বাক্য আমার ভুল হয়ে যাওয়া ঘটনার বিবরণ। ছেলে দুটি চোখ মুছছে বারবার। তুলি বলে, আজও আমি ওকে খুঁজে বেড়াই, যদি একবার একবার চোখের দেখা পাই, তাতেই আমার শান্তি, আমার মুক্তি। লম্বা চুলের গোছা মুখে থেকে সরিয়ে মাথাটা সামান্য হেলাতেই ছেলেটির মাথার আড়ালে থেকে ওর মুখটা এই প্রথম আমার দৃষ্টির সোজাসুজি। তুলি সোজাসুজি তাকিয়ে আছে আমার চোখে, চোখ রেখে। না, কোনো দুঃখ নয়, কষ্ট নয়, শুধু আগুন জ্বলছে ওর চোখে, ফায়ার প্লেসে জীবন্ত কাঠকয়লার মতন গনগনে আগুন। তা আমাকে ভয় দেখাচ্ছে না, দহনও করছে না, আকর্ষণও নয়। সেই আগুন যেন জ্যোৎস্নার মতন স্নিগ্ধ, সুন্দর। মংলু আর বিশুর জল সিঞ্চনে আমার চেতনা এসেছিল পরদিন। মংলু গজগজ করছিল, এত করে বললাম দরজা বন্ধ করে শোবেন, বন্ধ করে শোবেন, তাও এই দরজা হাট করে খুলে রাখলেন। আপনারা শহরের মানুষ, তাই গিয়েও লোকের কথা শুনবেন কেন? একটা ছোট্ট স্টেশনে এসে সিগন্যাল না পেয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল। কেমন যেন সব ভুতুড়ে বলে মনে হচ্ছে চারদিক। ভদ্রলোক বললেন, কি ঘুমিয়ে পড়লেন নাকি? এতক্ষণে নীরবতা ভেঙে কথা বলতে গিয়ে গলার স্বর আটকে আসে। উনি বলেন, বাইরে ঠান্ডা লাগছে, জানলাটা বন্ধ করে দিন, দেখি একটু গরম চা পাওয়া যায় কিনা। আমার না বলার ক্ষমতা ছিল না ওর আন্তরিকতার জোরে। তন্ময় হয়ে ভাবছি, কাঁচের জানলার টোকা মারল। দেখি আপাতমস্তক মুড়ি দেওয়া এক চাওয়ালা ধুমায়িত চায়ের থুড়ি জানালায় থাপিয়ে বসিয়ে দিয়ে হাঁকতে হাঁকতে চলে গেল। ট্রেনের হুইসেল, চাকা গড়ানোর শব্দ শোনা গেল। দৌড়ে দরজায় দাঁড়ালাম, কিন্তু কিন্তু লেভেলে প্ল্যাটফর্মে কেউ নেই। সে চাওয়ালাও হাওয়া হয়ে গেছে। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। বাথরুমের দরজায় টোকা দিলাম, না, ভেতরেও কেউ নেই। আপার বাড়তে ব্যাগপত্রও নেই। ট্রেনটা একটা লোহার সেতু পার হচ্ছে ঝমঝমিয়ে, নিচে শুকনো একটি খাদ। জানালা দিয়ে দেখি মরা নদীঘাটের ওপর দিয়ে একটি টর্চের আলোকবৃত্ত এগিয়ে যাচ্ছে বালি পাথর ডিঙিয়ে, কিন্তু কিন্তু মানুষটিকে আর দেখা যাচ্ছে না। জানলা বন্ধ করে শোয়ার জন্য আয়োজন করছি, কি যেন খচখচ করে উঠল বালিশের ওপর। দেখি দেখি একটা শুকনো পাতা, যার একটা পিঠ লাল, অন্য দিকটা খয়েরি।